2010 সালের সেপ্টেম্বর মাসের এক রৌদ্রোজ্জ্বল দিনে পূর্ব চীন সাগরের একটি ছোট্ট দ্বীপের কাছে ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনাই বদলে দিয়েছিল আধুনিক পৃথিবীর রাজনীতির পুরো ইতিহাস। জাপানের কোস্ট গার্ড তাদের জলসীমায় অনুপ্রবেশের দায়ে একটা চীনা মাছ ধরার ট্রলারকে আটক করে এবং তার ক্যাপ্টেনকে গ্রেফতার করে। ঘটনাটি আপাতদৃষ্টিতে একটি সাধারণ সীমান্ত বিরোধ মনে হলেও এর জবাবে চীন যে চালটি চেলেছিল তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। চীন কোনো যুদ্ধজাহাজ পাঠায়নি বা সামরিক হামলার হুমকিও দেয়নি। তারা কেবল জাপানের কাছে রেয়ার আর্থ এলিমেন্ট বা দুষ্প্রাপ্য খনিজ উপাদান রপ্তানি করা সম্পূর্ণ বন্ধ করে দেয়। জাপান তখন তাদের উন্নত ইলেকট্রনিক্স বা হাইটেক গাড়ি শিল্পের জন্য পুরোপুরি চীনের এই খনিজের উপরই নির্ভরশীল ছিল। মাত্র কয়েকদিনের মধ্যে জাপানের বড় বড় প্রযুক্তি কারখানাগুলো কাঁচামালের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয় এবং বিশ্ব বাজারে এই খনিজের দাম আকাশচুম্বী হয়ে যায়। এই একটি ঘটনা পুরো পৃথিবীর পরাশক্তিগুলোর চোখ খুলে দেয় এবং তারা বুঝতে পারে যে আধুনিক প্রযুক্তির আসল চাবিকাঠি আসলে কার হাতে বন্দী। এই বাস্তব গল্পটি থেকেই মূলত শুরু হয় আধুনিক যুগের সবচেয়ে বড় এবং অদৃশ্য এক যুদ্ধ, যার কেন্দ্রে রয়েছে মাইক্রোচিপ এবং রেয়ার আর্থ। আজকের বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির গতিপথ যারা একটু গভীরভাবে খেয়াল করেন তারা জানেন যে ক্ষমতা এখন শুধু শূন্য সামন্ত বা ভৌগোলিক সীমানার উপর নির্ভর করে না। এক সময় বলা হতো যার হাতে তেল আর গ্যাস আছে সেই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। এই কথাটি বহু বছর ধরে সত্যি প্রমাণিত হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তি পাল্টাচ্ছে এবং তার সাথে সাথে পাল্টাচ্ছে পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু। বর্তমান যুগে দুটি জিনিস পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণ করছে। এর একটি হলো মাইক্রোচিপ এবং অন্যটি হলো রেয়ার আর্থ। এই দুটি উপাদান ছাড়া আমাদের আধুনিক জীবন একদম অচল হয়ে পড়বে। আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন, যে ল্যাপটপে কাজ করছেন, কিংবা রাস্তায় যে আধুনিক বৈদ্যুতিক গাড়িগুলো দেখছেন, তার সবকিছুর পেছনেই রয়েছে এই জাদুর কাঠি। এগুলো শুধু সাধারণ প্রযুক্তি নয়, বরং এগুলো আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। এই খেলায় পরাশক্তিগুলো একে অপরকে টেক্কা দেওয়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। এটি এমন এক যুদ্ধ যেখানে কোনো বোমা পড়ছে না, কিন্তু ব্যাকস্টেজে চলছে এক ভয়াবহ লড়াই। প্রথমে আমাদের খুব সহজ ভাষায় বুঝতে হবে মাইক্রোচিপ আসলে কি। মাইক্রোচিপকে বলা যেতে পারে যে কোনো আধুনিক ইলেকট্রনিক্স ডিভাইসের ব্রেন। সিলিকনের একটি ছোট্ট টুকরোর ওপর কোটি কোটি ক্ষুদ্র ট্রানজিস্টর বসিয়ে এই চিপগুলো তৈরি করা হয়। আপনি যখন আপনার ফোনে কোনো অ্যাপ ওপেন করেন বা কম্পিউটারে কোনো হিসাব করেন, তখন এই চিপগুলো সেকেন্ডের মধ্যে কোটি কোটি নির্দেশনা প্রসেস করে। ওয়াশিং মেশিন থেকে শুরু করে উন্নত যুদ্ধ বিমান সবখানে এই চিপের প্রয়োজন হয়। চিপ যত ছোট আর শক্তিশালী হয়, প্রযুক্তি তত উন্নত হয়। অন্যদিকে রেয়ার আর্থ হলো 17টি বিশেষ রাসায়নিক উপাদানের একটি গ্রুপ। নামের মধ্যে রেয়ার বা দুষ্প্রাপ্য শব্দটি থাকলেও এগুলো আসলে পৃথিবীর মাটিতে একেবারে বিরল নয়। তবে সমস্যা হলো এগুলোকে মাটির নিচ থেকে তোলা এবং রিফাইন বা পরিশোধন করে ব্যবহারের উপযোগী করা অত্যন্ত কঠিন এবং পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। এই উপাদানগুলোর বিশেষ কিছু চৌম্বকীয় এবং অপটিক্যাল গুণ রয়েছে যা অন্য কোনো উপাদানে পাওয়া যায় না। শক্তিশালী স্থায়ী চুম্বক তৈরি করতে, লেজার প্রযুক্তিতে এবং উন্নত স্ক্রিন তৈরিতে এই রেয়ার আর্থ উপাদানগুলো অপরিহার্য। সংক্ষেপে বলা গেলে মাইক্রোচিপ যদি হয় আধুনিক যন্ত্রের মস্তিষ্ক, তবে রেয়ার আর্থ হলো সেই মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রাখার প্রধান জ্বালানি। 20 শতকে আমেরিকার মাটিতে বিপুল পরিমাণ তেলের সন্ধান মিলেছিল, কিন্তু তারা নিজেদের এই প্রাকৃতিক সম্পদকে ভবিষ্যৎ সুরক্ষার জন্য রিজার্ভ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী আমেরিকার বর্তমান প্রুভেন অয়েল রিজার্ভ প্রায় 46 বিলিয়ন ব্যারেল। তৎকালীন মার্কিন নীতি নির্ধারকেরা জানতেন যে বিশ্বকে শাসন করতে হলে নিজেদের সম্পদ বাঁচিয়ে অন্যের সম্পদ আগে ব্যবহার করতে হবে। এই লক্ষ্য নিয়ে তারা মধ্যপ্রাচ্যের দিকে নজর দেয়। 1930-এর দশকে মূলত সৌদি আরবের আল সৌদ রাজ পরিবারের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজ ইবনে সৌদের সাথে মার্কিন কোম্পানিগুলো কাজ শুরু করে। 1933 সালে স্ট্যান্ডার্ড অয়েল অফ
ক্যালিফোর্নিয়া সৌদি আরবের সাথে একটি ঐতিহাসিক চুক্তিও করে, যা পরে বিশ্বখ্যাত কোম্পানি আরামকো নামে পরিচিতি পায়। শুরুতেই মার্কিন কোম্পানিগুলো আরবের মাটির নিচে তেলের সন্ধান এবং তা উত্তোলনের জন্য তৎকালীন হিসাবে কয়েক মিলিয়ন ডলারের প্রাথমিক বিনিয়োগ করেছিল, যা পরবর্তী কয়েক দশকে শত শত বিলিয়ন ডলারে গিয়ে ঠেকে। তবে মধ্যপ্রাচ্যের এই বিশাল তেলের বাজারে আমেরিকার পথ একদমই মসৃণ ছিল না। সেখানে তাদের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল ব্রিটিশ সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটেন মধ্যপ্রাচ্যের ইরাক, কুয়েত এবং পারস্য এবং বর্তমান ইরানে নিজেদের আধিপত্য রেখেছিল। ব্রিটিশ কোম্পানি অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, যা বর্তমানে বিপি নামে পরিচিত, তারা পুরো অঞ্চলের তেল ব্যবসার প্রধান নিয়ন্ত্রক ছিল। তাই সৌদি আরবের তেলের দখল নেওয়াকে কেন্দ্র করে মার্কিন এবং ব্রিটিশ কোম্পানিগুলোর মধ্যে এক তীব্র অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল আর্থিক ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তির সুবিধা ব্যবহার করে ব্রিটিশদের বিদায় করে সৌদি রাজ পরিবারের সবচেয়ে বিশ্বস্ত পার্টনার হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং রাজা ইবনে সৌদের মধ্যকার সরাসরি বৈঠক তাদের সম্পর্ককে এক অন্য লেভেলে নিয়ে যায়। চুক্তি অনুযায়ী আমেরিকা সৌদি রাজ পরিবারকে সামরিক নিরাপত্তা দেয়, আর তার বিনিময়ে আরবের সস্তা তেলের অবিরত সরবরাহ নিশ্চিত করা হয়। আজকের দিনে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এই ফসিল ওয়েল বা জীবাশ্ম জ্বালানি আর কত স্থায়ী হবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এবং বিভিন্ন একাডেমিক জার্নালের গবেষণা এই বিষয়ে বেশ কিছু পরিষ্কার কিন্তু সতর্কতা প্রদান করেছে। এনার্জি পলিসি জার্নালের প্রকাশিত বিভিন্ন বৈজ্ঞানিক মডেল এবং ওয়ার্ল্ডোমিটারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমান তেল যেভাবে ব্যবহার বা কনজাম্পশন হচ্ছে, তাই এভাবে চলতে থাকলে পৃথিবীর প্রমাণিত তেলের মজুদ আগামী 47 থেকে 56 বছরের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে। একইভাবে প্রাকৃতিক গ্যাসের মজুদ হয়তো সর্বোচ্চ 50 থেকে 60 বছর পর্যন্ত টিকে থাকবে, যদিও কয়লার মজুদ কিছুটা বেশি, এবং আগামী 70 থেকে 100 বছর পর্যন্ত ব্যবহার সম্ভব হতে পারে। তবে সামগ্রিকভাবে চলতি শতাব্দীর শেষ ভাগের আগেই পৃথিবী এক তীব্র জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে। রিনিউয়েবল অ্যান্ড সাস্টেনেবল এনার্জি রিভিউজ জার্নালের এক গবেষণাপত্রে দেখানো হয়েছে যে বর্তমান বিশ্বে জনসংখ্যার জ্বালানি চাহিদা যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে, তাতে নতুন কোনো বিশাল খনি আবিষ্কৃত না হলে এই নিঃশেষ হওয়ার সময়সীমা আরো এগিয়ে আসতে পারে। অনেক সময় সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জাগে যে মাটির নিচে কি প্রাকৃতিকভাবে নতুন কোনো ফসিল ফুয়েল তৈরি হওয়ার সম্ভাবনা আছে? আধুনিক ভূতত্ত্ব বিজ্ঞান বা জিওলজি খুব স্পষ্টভাবে উত্তর দিয়েছে, না। বর্তমান পৃথিবীতে নতুন করে ফসিল ফুয়েল তৈরি হওয়ার আর কোনো পরিবেশগত সুযোগ নেই। এর প্রধান কারণ হলো সময় এবং পৃথিবীর আদিম পরিবেশের অনুপস্থিতি। আজ আমরা যে তেল বা কয়লা ব্যবহার করছি তা মূলত কার্বনিফেরাস যুগে, অর্থাৎ প্রায় 300 থেকে 360 মিলিয়ন বছর আগে মাটির নিচে চাপা পড়া প্রাচীন গাছপালা এবং সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের অবশিষ্টাংশ থেকে তৈরি হয়েছে। সেই প্রাগৈতিহাসিক যুগে যখন বিশাল সব জঙ্গল ভেঙে পড়েছিল, তখন পৃথিবীতে কাঠ বা সেলুলোজ পচানোর মতো অণুজীব বা ছত্রাক তৈরি হয়নি। তাই সেই জৈব উপাদানগুলো পচে বায়ুমণ্ডলে মিশে না গিয়ে কোটি কোটি বছর ধরে মাটির নিচে অক্ষত অবস্থায় জমা ছিল। কিন্তু বর্তমান পৃথিবীতে যে কোনো উদ্ভিদ বা প্রাণী মারা যাওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়া এবং ছত্রাক অত্যন্ত দ্রুত সেগুলোকে পচিয়ে ফেলে এবং কার্বনকে পুনরায় বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। তাই সেই প্রাচীন অবাধ পচন বা অ্যানারোবিক ডিকম্পোজিশন প্রক্রিয়া ঘটার আর কোনো সুযোগ নেই। তাছাড়া তেলের কাঁচামাল বা কেরোজিন তৈরি হতে মাটির নিচে যে চরম তাপ এবং চাপের প্রয়োজন হয়, তা কয়েক মিলিয়ন বছরের দীর্ঘ ভূতাত্ত্বিক প্রসেসের ফল। মানুষের কয়েক দশকের ব্যবহারের বিপরীতে এই লাখ লাখ বছরের প্রক্রিয়া কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তেল এবং গ্যাসের এই ফুরিয়ে আসা আসলে রেয়ার আর্থ এলিমেন্ট এবং মাইক্রোচিপকে ভবিষ্যৎ পৃথিবীর নতুন চালিকা শক্তিতে পরিণত করেছে। যেহেতু চীন এই রেয়ার আর্থের সিংহভাগ নিয়ন্ত্রণ নিজের কাছে রেখেছে, তাই প্রশ্ন ওঠে যে তারা কি 20 শতকের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একক পরাশক্তি বা ইউনিপোলার সুপার পাওয়ার হতে চলেছে কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে
তেলের ভূ রাজনীতি আর রেয়ার আর্থের ভূ রাজনীতি এক নয়। তেল এবং গ্যাসের এই ফুরিয়ে আসা আসলে রেয়ার আর্থ এলিমেন্ট এবং মাইক্রোচিপকে ভবিষ্যৎ পৃথিবীর নতুন চালিকা শক্তিতে পরিণত করেছে। যেহেতু চীন এই রেয়ার আর্থের সিংহভাগ নিয়ন্ত্রণ নিজের কাছেই রেখেছে, তাই প্রশ্ন ওঠে যে তারা কি 20 শতকের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একক পরাশক্তি বা ইউনিপোলার সুপার পাওয়ার হতে চলেছে কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে যে তেলের ভূ রাজনীতি আর রেয়ার আর্থের ভূ রাজনীতি এক। তেল ছিল একটি সরাসরি শক্তির উৎস যা পুড়িয়ে গাড়ি বা কলকারখানায় চালানো হতো, কিন্তু রেয়ার আর্থ হলো একটি প্রযুক্তির কাঁচামাল যা দিয়ে উন্নত চুম্বক বা প্রসেসর তৈরি করা হয়। চীন যদি এই খনিজের সরবরাহ বন্ধ করে দেয় তবে বিশ্ব সাময়িক সংকটে পড়বে ঠিকই, কিন্তু তেল বন্ধ করার মতো পুরো পৃথিবীর চাকা সাথে সাথে অচল হয়ে যাবে না। তাছাড়া বর্তমান বিশ্ব ব্যবস্থা আর 1950 সালের মতো এককেন্দ্রিক নয়, এটি এখন একটি বহুমুখী বা মাল্টিপোলার বিশ্ব। আমেরিকা এবং তার মিত্ররা চীনের এই একচেটিয়া আধিপত্য ভাঙতে অত্যন্ত সুনির্দিষ্ট পাল্টা চাল চালছে। উদাহরণস্বরূপ জার্নাল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রকাশিত কৌশলগত বিশ্লেষণগুলোতে দেখা যায় পশ্চিমা বিশ্ব এখন ফ্রেন্ড শোরিং নীতির মাধ্যমে চীনের বাইরে বিকল্প সাপ্লাই চেইন তৈরি করছে। তারা অস্ট্রেলিয়া, কানাডা এবং ভিয়েতনামের মতো দেশে নতুন রেয়ার আর্থ মাইনিং প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। একই সাথে মাইক্রোচিপের ক্ষেত্রে আমেরিকার কাছে রয়েছে সবচেয়ে উন্নত চিপ ডিজাইনের আইপি বা মেধা সম্পদ, এবং ইউরোপের কাছে রয়েছে চিপ তৈরির মূল লিথোগ্রাফি মেশিন। চীন যেমন রেয়ার আর্থ আটকে দিতে পারে, ঠিক তেমনি আমেরিকাও চীনকে উন্নত চিপ বা সেমিকন্ডাক্টর প্রযুক্তি থেকে বঞ্চিত করতে পারে, যা ইতিমধ্যে তারা বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে শুরুও করেছে। ফলে একক পরাশক্তি হওয়া তো দূরের কথা, চীনকে বরং এক বিশাল প্রযুক্তিগত প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। আগামী দিনের পৃথিবী কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকবে না, বরং এটি খনিজ সম্পদের মালিক চীন এবং উন্নত প্রযুক্তির মালিক মার্কিন জোটের মধ্যকার এক ভারসাম্যপূর্ণ ও জটিল দ্বিমেরু বা বহুমেরু বিশিষ্ট ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই পুরো বিষয়টিকে ঘিরে যে রাজনীতি চলছে তার প্রধান খেলোয়াড় কারা সেটা জানা জরুরি। এই ভূ রাজনীতি বা জিওপলিটিক্সের মূল মঞ্চে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। এই দুই পরাশক্তি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য এই উপাদানগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে এই খেলায় আরো কিছু গুরুত্বপূর্ণ দেশ আছে যাদের বাদ দিয়ে এই সমীকরণ মেলানো প্রায় অসম্ভব। যেমন মাইক্রোচিপ তৈরির ডিজাইনে যুক্তরাষ্ট্র সবার চেয়ে এগিয়ে থাকলেও সেই চিপ বাস্তবে নিখুঁতভাবে তৈরি করার ক্ষেত্রে একছত্র আধিপত্য ধরে রেখেছে তাইওয়ান। তাইওয়ানের একটি নির্দিষ্ট কোম্পানি যার নাম TSMC পুরো পৃথিবীর সবচেয়ে উন্নত চিপগুলোর সিংহভাগ তৈরি করে। আবার এই চিপ তৈরির জন্য যে অত্যন্ত জটিল এবং দামি লিথোগ্রাফি মেশিনের প্রয়োজন হয় তা পৃথিবীর আর কোথাও তৈরি হয় না নেদারল্যান্ডসের একটি কোম্পানি ছাড়া। সেই কোম্পানির নাম ASML। এর বাইরে জাপান এবং দক্ষিণ কোরিয়া চিপের কাঁচামাল এবং মেমোরি চিপ তৈরিতে অত্যন্ত শক্তিশালী। আর রেয়ার আর্থের ক্ষেত্রে পুরো সাপ্লাই চেইনের নিয়ন্ত্রণ এককভাবে ধরে রেখেছে চীন। ফলে রাজনীতিতে একদিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান এবং দক্ষিণ কোরিয়ার একটি জোট, আর অন্যদিকে এককভাবে দাঁড়িয়ে আছে চীন। এটি এক ধরনের প্রযুক্তিগত স্নায়ুযুদ্ধ বা টেকনোলজিক্যাল কোল্ড ওয়ার, যেখানে প্রত্যেকে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এখন প্রশ্ন আসতে পারে, চীন কিভাবে রেয়ার আর্থের বাজারে এত বড় আধিপত্য পেয়ে গেল? এটি কোনো রাতারাতি ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নয়, অথচ এর পেছনে রয়েছে চীনের কয়েক দশকের সুদূরপ্রসারী পরিকল্পনা এবং রাষ্ট্রীয় নীতি। 80-র দশকের দিকে যখন পশ্চিমা দেশগুলো পরিবেশ দূষণের ভয়ে রেয়ার আর্থ খনি খনন এবং তা পরিশোধন করার কাছ থেকে পিছিয়ে আসছিল, তখন চীন একে একটি বিশাল সুযোগ হিসেবে লুফে নেয়। চীনের তৎকালীন নেতা ডেং জিয়াওপিং একটি বিখ্যাত কথা বলেছিলেন, মধ্যপ্রাচ্যের যদি তেল থাকে তবে চীনের আছে রেয়ার আর্থ। চীন সরকার এই খাতে প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় ভর্তুকি বা সাবসিডি দেওয়া শুরু করে। তারা পরিবেশগত নিয়ম কানুন শিথিল করে দেয় এবং সস্তা শ্রমিকের সুবিধা নিয়ে অত্যন্ত কম খরচে রেয়ার আর্থ উৎপাদন করতে থাকে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেয়ার আর্থের দাম এতটাই কমে যায় যে আমেরিকা বা ইউরোপের কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকতে না পেরে তাদের খনিগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়। ধীরে ধীরে চীন কেবল মাটির নিচ থেকে
খনিজ তোলাই নয়, বরং তা রিফাইন বা প্রসেস করার সম্পূর্ণ প্রযুক্তি এবং সাপ্লাই চেইনের উপর প্রায় 90% কন্ট্রোল নিয়ে ফেলে। পশ্চিমা বিশ্ব যখন বুঝতে পারে তারা চীনের উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চীনের এই একচেটিয়া আধিপত্য দেখে বাকি বিশ্ব বা পশ্চিমা দেশগুলো এখন এই উপাদানগুলো পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। এর প্রধান কারণ হলো জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব। আমেরিকা ও ইউরোপ এখন বুঝতে পারছে যে চীনের সাথে কোনো কারণে রাজনৈতিক সম্পর্ক খারাপ হলে চীন যদি রেয়ার আর্থের রপ্তানি বন্ধ করে দেয়, তবে তাদের পুরো হাই টেকনোলজি বা প্রযুক্তি শিল্প স্তব্ধ হয়ে যাবে, গাড়ি উৎপাদন বন্ধ হয়ে যাবে, এমনকি তাদের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় আধুনিক ক্ষেপণাস্ত্র বা ফাইটার জেট তৈরি করাও অসম্ভব হয়ে পড়বে। এই ভয় থেকেই যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো এখন নিজেদের দেশে পুরনো খনিগুলো আবার চালু করার চেষ্টা করছে। তারা অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে রেয়ার আর্থের নতুন উৎসের খোঁজ করছে এবং সেখানে বিপুল বিনিয়োগও করছে। একই সাথে তারা মাইক্রোচিপ তৈরির কারখানাগুলো এশিয়া থেকে সরিয়ে নিজের দেশে নিয়ে আসার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে চিপস অ্যাক্ট নামে পরিচিত। তারা চাইছে চীনের উপর এই পরম নির্ভরশীলতা যে কোনো মূল্যে কমিয়ে আনতে, যাতে ভবিষ্যতে কোনো ব্ল্যাকমেইল বা সাপ্লাই চেইন সংকটে না পড়ে। ভবিষ্যতের দিকে তাকালে একটি বড় প্রশ্ন সামনে আসে যে বর্তমানে তেল এবং গ্যাস বিশ্ব অর্থনীতিতে যে ভূমিকা রাখছে, ভবিষ্যতে রেয়ার আর্থ কি সেই জায়গাটি পুরোপুরি দখল করে নেবে? উত্তর হলো পৃথিবী এখন খুব দ্রুত ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে গ্রিন এনার্জি বা সবুজ শক্তির দিকে ঝুঁকছে। এই রূপান্তর বা ট্রানজিশনের মূল ভিত্তি হলো রেয়ার আর্থ এবং মাইক্রোচিপ। একটি বৈদ্যুতিক গাড়ির মোটর তৈরি করতে যে শক্তিশালী চুম্বক লাগে তা রেয়ার আর্থ ছাড়া সম্ভব নয়। উইন্ড টারবাইন বা বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরির যন্ত্রেও এই উপাদান প্রচুর পরিমাণে লাগে। সৌর বিদ্যুতের প্যানেল উন্নত করতেও এর ভূমিকা আছে। ফলে আগামী দিনে তেলের চাহিদা যত কমবে, রেয়ার আর্থের চাহিদা তত জ্যামিতিক হারে বাড়বে। এক সময় তেলের সরবরাহ বন্ধ করে দিয়ে যেমন কোনো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া যেত, ভবিষ্যতেও ঠিক একইভাবে রেয়ার আর্থের সাপ্লাই চেইন আটকে দিয়ে পুরো একটি দেশের প্রযুক্তিগত অগ্রগতি থামিয়ে দেওয়া সম্ভব। তাই কেবল তেলের জায়গা নেবে না, বরং ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ নতুন একটি মাত্রায় নিয়ে যাবে। তেল যেখানে কেবল শক্তির উৎস ছিল, রেয়ার আর্থ সেখানে শক্তি এবং বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স উভয়েরই নিয়ন্ত্রক হবে। গবেষকরা সতর্ক করেছেন যে নতুন কোনো খনি আবিষ্কার হলেও তা থেকে বাণিজ্যিকভাবে রেয়ার আর্থ প্রসেস করে বাজারে আনতে অন্তত 10 থেকে 15 বছর সময় লাগবে, কারণ এর প্রসেসিং প্ল্যান্ট তৈরি করা অত্যন্ত জটিল এবং উচ্চ প্রযুক্তির কাজ। অন্যদিকে মাইক্রোচিপের ক্ষেত্রে দেখা যায় আমেরিকা চীনের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বা এক্সপার্ট কন্ট্রোল জারি করেছে, যাতে চীন উন্নত চিপ তৈরির মেশিন কিনতে না পারে। এর উদ্দেশ্য হলো চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সামরিক প্রযুক্তির বিকাশকে ধীর করে দেওয়া। চীনও এর জবাবে কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ খনিজ যেমন গ্যালিয়াম এবং জার্মেনিয়াম রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করেছে। এই পাল্টাপাল্টি ব্যবস্থা প্রমাণ করে যে আগামী দিনের পৃথিবী আর ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। এই পাল্টাপাল্টি ব্যবস্থা প্রমাণ করে যে আগামী দিনের পৃথিবী আর ভৌগোলিক সীমানার যুগে সীমাবদ্ধ নেই। এটি এখন ল্যাবরেটরি এবং খনি নিয়ন্ত্রণের এক সূক্ষ্ম লড়াইয়ের রূপ নিয়েছে। আমরা এমন এক নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে ভূরাজনীতির সংজ্ঞা বদলে যাচ্ছে। মাইক্রোচিপ এবং রেয়ার আর্থের এই সমন্বয় পৃথিবীর মানচিত্রে নতুন মেরুকরণ তৈরি করছে। এক সময়ের তেলের সাম্রাজ্য এখন প্রযুক্তির সাম্রাজ্যের কাছে নতি স্বীকার করেছে। যে দেশগুলো এই চিপের ডিজাইন, উৎপাদন এবং রেয়ার আর্থের প্রসেসিং এ নিজেদের স্বনির্ভর করতে পারবে, তারাই আগামী শতাব্দীতে পৃথিবীকে শাসন করবে। বাকি দেশগুলো কেবল ক্রেতা বা ভোক্তা হিসেবে তাদের উপর নির্ভর করে থাকতে হবে। এই জটিল খেলায় টিকে থাকার জন্য এখন থেকেই প্রতিটি উন্নত জাতি তাদের নিজস্ব কৌশল সাজাচ্ছে। এটি কোনো সাময়িক সংকট নয়, বরং এটি মানব ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তর, যার প্রভাব আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের উপর সরাসরি পড়েছে এবং ভবিষ্যতেও পড়বে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।